হাসিনা সরে গেল, কিন্তু শুধুমাত্র কিছু চেহারা চেঞ্জ হলো, কিন্তু আসলে দেশের মানুষের আসলে ভাগ্যের কিন্তু কোনো ধরনের আসলে আমরা পরিবর্তন পেলাম না। আমরা বাংলাদেশের মানুষের যে এখানে আসলে উপদেষ্টা মণ্ডলী নিয়োগ, হ্যাঁ, তারপরে বাংলাদেশের আহতদের এখানে মানে আর্তনাদ, তারপরে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যায়, জনগণের যে ক্ষোভ, হ্যাঁ, এবং দেশের মানুষের যে আসলে এই ফ্যাসিস্ট হাসিনাকে এখানে উৎখাত করার পরে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এটা কিন্তু আমরা আসলে প্রায় 3 মাসের অধিক সময় পার হয়ে গেলেও কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। পরবর্তী যে আসলে উপদেষ্টা মণ্ডলী নিয়োগ করা হলো, এটা আসলে কিভাবে করা হলো, এটা আসলে বিভিন্ন রাজনৈতিক দল, হ্যাঁ, এমনকি আমাদের যারা সমন্বয়ক ছিল তারাও কিন্তু আসলে বলতে পারতেছে না, তারা বলতেছে আসলে আমরা এটা জানি না। তাহলে কিন্তু এখানে প্রশ্ন রয়ে যায় যে আমাদের এখানে যারা উপদেষ্টা মণ্ডলী নিয়োগ করে এরা তো আসলে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বা দেশের মানুষের হয়ে কিন্তু আসলে প্রতিনিধিত্ব নির্বাচিত হচ্ছে না। তাহলে কারা এদেরকে আসলে নির্বাচন করে 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 দিচ্ছে? যদি দেশ এবং দেশের মানুষের সাথে এরা সম্পৃক্ত নাই থাকে, তাহলে এদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার মাধ্যমটা কি আসলে দেশের বাইরে বাইরে থেকে কেউ আসলে নিয়ন্ত্রণ করতেছে কিনা? এটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছে। যেভাবে আসলে হাসিনাকে বাইরের দেশের যেমন ইন্ডিয়া, আমেরিকা, হ্যাঁ, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো আসলে নিয়ন্ত্রণ করতো, ঠিক একইভাবে যদি আমাদের এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীকেও যদি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা হাসিনা থেকে বিকল্প পেয়ে আমাদের আসলে দেশের মানুষের লাভটা কি হলো, একটা প্রশ্ন কিন্তু আসলে রয়ে যায়। এবং দেখতে পাবেন যে আসলে বর্তমান দেশের মানুষের প্রশ্ন বা আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে দেশ একটি সুন্দর সুন্দর সমৃদ্ধিশালী একটি দেশ হবে, কিন্তু এই সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ আমাদের গঠন করতে হলে যে দেশের মানুষ বারবার একটা জায়গায় প্রশ্ন আনতেছে যে আমাদের এমন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন, এমন সংবিধান আমাদের আনয়ন করা প্রয়োজন যেখানে দেশ এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটবে। কিন্তু বর্তমান সংবিধান প্রণয়ন করার ক্ষেত্রে আসলে কিন্তু কাউকে কিন্তু আসলে তোয়াক্কা করা হচ্ছে না, তারা আসলে যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তারা যে আসলে বলে যে না আসলে বর্তমান আমরা ফ্যাসিস্ট রেজিম, ফ্যাসিস্ট হাসিনা থেকে আমরা মুক্ত হয়ে আমরা এমন এক সংবিধান আনতে চাই যেখানে আসলে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনটা থাকবে। কিন্তু যদি দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনটা কি যদি বাংলাদেশের মানুষের কাছে যাওয়া হয়, হ্যাঁ, ছাত্র শিক্ষক যারাই আছে তাদের যাওয়া হয়, তাহলে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কি? তারা কিন্তু বলতেছে আসলে বর্তমানে সেকুলার কনস্টিটিউশন দিয়ে আসলে সংবিধান থাকলে আসলে মানুষের মানে শান্তি আসবে না, বরং অশান্তিটাই আসবে। তাহলে দেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু হচ্ছে ইসলামিক সংবিধান এখানে আনয়ন করা, যে ইসলাম আসলে নিজ দেশ বহির্বিশ্বে শান্তি মানে প্রতিষ্ঠিত করবে। তাহলে আমাদের এমন সংবিধান প্রয়োজন যে সংবিধান আসলে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে আমাদের এখানে পেতে পারি। তারপরে দ্বিতীয় যে কথাটা এখানে আসতেছে যে আসলে এখানে বলা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা তার মতের সাথে যখন অন্য কারো মত যখন না মিলতো, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো দল হতে পারে, সে কিন্তু তাদেরকে ব্যান করেছে এবং দমন নিপীড়ন কিন্তু চালিয়েছে। ঠিক একই রকম কায়দায় কিন্তু আমরা এই বর্তমান সম্প্রতি উপদেষ্টা মণ্ডলী নিয়োগ নিয়ে পাঁচজন যে আসলে প্রতিবাদ করছে, সেখান থেকে আসলে তাদেরকে 5 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটাও কিন্তু আসলে ভিন্ন মত দমনের একটা মানে প্রসেস কিন্তু চলমান রয়েছে। তাহলে আমরা আসলে ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্ত হয়ে আসলে আমরা কি পেলাম? এখানে কিন্তু আসলে আমরা সেই ভিন্ন মত দমন এর প্রক্রিয়া আমরা কিন্তু পেলাম, এখানে সেই সেকুলার কনস্টিটিউশন আমরা আবার পেলাম, তাই না? এখানে আসলে তাদের স্বেচ্ছাচারিতা, তারা যেভাবে চাচ্ছে সেভাবে আসলে উপদেষ্টা মণ্ডলী নিয়োগ হচ্ছে, অর্থাৎ তারাই সব, এখানে দেশের মানুষ আসলে কিছু না, সেই জিনিসগুলোই কিন্তু আমরা আসলে ফিরে পেলাম। তাহলে হাসিনা সরে গেল, কিন্তু শুধুমাত্র কিছু চেহারা চেঞ্জ হলো, কিন্তু আসলে দেশের মানুষের আসলে ভাগ্যের কিন্তু কোনো ধরনের আসলে আমরা পরিবর্তন পেলাম না। তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তখনই হবে যখন আসলে দেশের মানুষের তার যে ইমোশন, তার যে আকাঙ্ক্ষার প্রতিফলন যখন আমরা এখানে দেখতে পাবো। তা আমরা আশা করি যে পরবর্তীতে আমরা আসলে এমন শাসক বা এমন উপদেষ্টা মণ্ডলী আমরা চাই না, বা এমন সংবিধান আমরা চাই না যেখানে আসলে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না। সম্প্রতি এটা ব্যাপক আর কি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, শুধু বাংলাদেশেই না, যারা আমাদের এই জুলাই অভ্যুত্থানে ব্যাপক একটা অবদান রেখেছে, প্রবাসী ভাইরা থেকে শুরু করে যারা এই জুলাই অভ্যুত্থানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করছে, তাদের সবারই একটা করছি। কারণ আমরা এই জুলাই অভ্যুত্থানটা করছি বেসিক্যালি কয়েকটা কারণে: বৈষম্য, জাস্টিস, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং কথা বলার স্বাধীনতা। আমরা দেখছি ফ্যাসিস্ট রিজিমে হাসিনা এইগুলাকে সম্পূর্ণকে দমন করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করত। তার মধ্যে মোস্ট যে ইম্পর্টেন্ট যে টুলসটা ছিল সেটা হলো রিলিজিয়নকে দমন করা। এই রিলিজিয়নকে দমন করার জন্য তারা বিভিন্ন পার্সনকে চুজ করতো, তার মধ্যে একজন ছিল
আপনার হলো ফারুকি, যে হলো প্রত্যক্ষ পরোক্ষভাবে শাহবাগী এবং হলো ইসলাম বিদ্বেষের সাথে অন্তর্ভুক্ত। এরকম একটা পার্সনকে যখন স্বাভাবিক মানে উপদেষ্টা পর্যায়ে নিয়ে আসবে, স্বাভাবিকভাবে এখানে যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এটা কোশ্চিন হবে, এটা স্বাভাবিক। বাট সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে উপদেষ্টা মণ্ডলীদেরকে যে নিয়োগ দিচ্ছে, আসলে কারা দিচ্ছে, কোথায় থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা জনগণও অবগত না। আমরা ঢাকা ইউনিভার্সিটির সচেতন স্টুডেন্ট হিসেবে আমরা এটা অবগত না। যেহেতু জনগণের অগোচরে এই লোকগুলোকে নিয়োগ দিচ্ছে, সুতরাং এখানে কোশ্চিন উঠবে, অসন্তোষ হবে, এটা স্বাভাবিক। আমরাও ঢাকা ইউনিভার্সিটির সচেতন শিক্ষার্থী হিসেবে আমরাও এখানে জনগণের সাথে একত্র পোষণ করতেছি। এজন্যই যে রাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এমন কাউকে নিয়োগ দিবে যেটা আমরা অবগত না, দেশের যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান তারাও অবগত না, তাহলে আসলে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে কিভাবে? এখানে বর্তমান প্রশ্নবিদ্ধ যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এখন কিন্তু এই উপদেষ্টা পরিষদটা আসলে প্রশ্নবিদ্ধ। কারণ আমাদের যে আন্দোলনটা হয়েছিল, জুলাই আন্দোলন বা অভ্যুত্থান, তার কিন্তু কোনো কিছুই আমরা দেখছি না যে এই উপদেষ্টা পরিষদ পূরণ করতে পারছে। এখন বার্নিং কোশ্চেন যা, তাহলে যে উপদেষ্টা পরিষদের নতুন 3 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। শেখ বশিরউদ্দিন আহমেদ, যে হচ্ছে সমালোচিত, মুস্তফা সরোয়ার ফারুকি, সে আরও বেশি সমালোচিত, মাহফুজ আলম, যিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী ছিলেন। তো এদের পরিচয় যদি আমরা হালকা একটু জানি, যে শেখ বশিরউদ্দিন আহমেদ, সে কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী সরকারের যে সংসদ সদস্য, তার ভাই। তারপরে মুস্তফা সরোয়ার ফারুকি, তিনি হচ্ছে আলোচিত সমালোচিত শাহবাগী, অনেকভাবেই সে পরিচিত। এখন এদের মধ্যে উপদেষ্টা যারা নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে, এর মধ্যে সবথেকে প্রশ্নবিদ্ধ বিষয় ছিল তারা কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে। এখন তাদেরকে সংবিধানের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, নাকি তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে? স্পেশালি মুস্তফা সরোয়ার ফারুকি, ওনার কি রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা? উনি তো সিনেমা বানান, ফিল্ম বানান। তো সেক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে উনি কি দেশ নিয়ে একটা সিনেমা বানাবেন বা ফিল্ম বানাবেন, এইভাবে কি দেশ পরিচালনা করবেন কিনা? এবং তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। এরকম আলোচনা সমালোচনা হচ্ছে যে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল বা ভার্সিটি লেভেলে আছে কিনা। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমি এটা নিয়ে খুবই শঙ্কিত যে উপদেষ্টা নিয়োগ দেওয়া যে হচ্ছে, এটা কি স্বেচ্ছাচারিতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে না কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা আমি জানতে চাই।